শুরু হলো ঈদ যাত্রা। ট্রেন বাস টার্মিনালে ঘরমুখী মানুষ অনলাইনে কেনা টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ। নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে বাড়তি নিরাপত্তা। ঢাকা খুলনা মহাসড়কের যশোর বকচর অংশের বেহাল দশা, সংস্কার করেও মিলছে না প্রতিকার। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে ঈদের বন্ধে খোলা থাকছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা না থাকলে মিলবে না সুফল, মত ব্যবসায়ীদের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলেও হুমকির মুখে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধভাবে বালু উত্তোলনই ঝুঁকির কারণ, অভিযোগ আতঙ্কিত এলাকাবাসী। এবং কাটছে না হাওরের দুর্দশা, বিপন্নদের জন্য সরকারের নেয়া পদক্ষেপ যথেষ্ট নয়, অভিযোগ হাওরবাসীর। ঈদ উপলক্ষে কোনো সহযোগিতা না পাওয়ার ক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে ট্রেনে করে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই যাত্রীরা রেল স্টেশনে জড়ো হন। আজ আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদ যাত্রা শুরু হয়েছে। যারা 12ই জুন অগ্রিম টিকিট কিনেছেন তারাই আজ যাচ্ছেন। সরকারি ছুটি না হওয়ায় ভিড় কিছুটা কম দেখা যায় কমলাপুর রেল স্টেশনে। তবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের অফিসিয়াল ছুটির দিন থাকায় যারা খুলনায় যাওয়ার জন্য অনলাইনে টিকিট কিনেছিলেন তাদেরকে পড়তে হয়েছে ভোগান্তিতে। হয়রানির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও ছিল ঘরমুখী মানুষের ভিড়। নিরাপদে এবং যথাসময়ে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাস যাত্রীরা। চিন্তা হচ্ছে টাঙ্গাইলের রাস্তা পার হওয়ার জন্য। গতবার বগুড়া যেতে 14.5 ঘন্টা মতো লাগছিল। এখন দেখি এবার কেমন হয়। গতকাল আমার ফ্রেন্ড গেছে 13 ঘন্টা সময় লাগছে, বুঝতেছি না আজকে কত ঘন্টা সময় লাগবে। 2 বছর পরে বাড়িতে যাচ্ছি, তাও আবার এত মজা করে বাড়িতে যাচ্ছি। আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি। ওয়েডনেসডে কিন্তু অফ ডে সুন্দরবন এক্সপ্রেস, সো তারপর আমাদের কেন টিকিট দেওয়া হলো এটা? সো এখন তো ট্রেন নাই, এখন কি করবো আমরা? আসছি 6টা বাজে, স্ক্রিনে দিয়েছিল সুন্দরবন এক্সপ্রেস 6টার দিকে যাবে, কিন্তু 6টা 10-এর পর থেকে আর দিচ্ছে না। আমি 6 নম্বর কাউন্টারে যে খবর নিয়েছিলাম, ওনারা বলে যে আজকে ট্রেন নাই। গ্রামে যাচ্ছি, গ্রামে আলাদা একটা মজা লাগে। শহরে আত্মীয় স্বজন তেমন কেউ নাই, গ্রামে সবার সাথে ঈদ করতে পারি। ঢাকা থেকে ট্রেনে করে ঈদে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন ফয়সাল মোর্শেদ। ফেরার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। শফিক, আনুষ্ঠানিক ঈদ যাত্রার প্রথম দিনের খবর সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম, আসলে এবার চিত্র কিন্তু একটু পাল্টেছে। সকালে যেমনটি বলছিলাম, আসলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় কিন্তু পাচ্ছিলাম না। আমরা সকাল 8টার সংবাদে যেরকম বলছিলাম, এইমাত্র ছেড়ে গেছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে রংপুর এক্সপ্রেস। এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 9টায়, কিন্তু এখন 10টা বেজেছে, 10টা একটু 1 মিনিট এখন এই মুহূর্তে ছেড়ে গেছে ট্রেনটি। এই কারণে কিন্তু যাত্রীরা সকাল থেকে এসে অপেক্ষা করছিলেন এবং তারা যখন ট্রেনে উঠে বসেছিলেন এবং মোটামুটি ভিড় ছিল, ট্রেনে প্রচুর পরিমাণে গরম ছিল, সবকিছু মিলিয়ে 1 ঘন্টা যেহেতু দেরি করেছে ট্রেনটি, এই কারণে যাত্রীদের ভোগান্তি আসলে মোটামুটি তারা ভোগান্তিতে পড়েছেন। আমি কিছু যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিলেন যে যদিও এর আগে বলা হয়েছিল যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না, ট্রেন ঠিক সময়ে পৌঁছে যাবে, কারণে তারা ঠিক সময়ে কিন্তু তারা প্ল্যাটফর্মে এসেছেন, কিন্তু এখানে এসেই তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে অগ্নিবীণ এক্সপ্রেস। এটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 9টা 45 মিনিটে, যদিও এখনো পর্যন্ত প্রায় 16-17 মিনিট বেশি হয়ে গেছে ট্রেন ছেড়ে যাওয়ার সময় চেয়েও, কিন্তু এখনো পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি। এখানে যারা রয়েছেন যাত্রীরা, তাদের কয়েকজনের সাথে কথা বলেছে, তারাও বলেছেন আসলে ট্রেন যে ঠিক মতো ছেড়ে যাচ্ছে না, এই কারণে তারা ভোগান্তিতে পড়েছেন, তাদের কষ্ট হচ্ছে। কারণ অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন, শিশুদের নিয়ে এসেছেন, তারা আনন্দের ঈদ যাত্রা করছেন, কিন্তু তারপরেও কিন্তু আসলেই যদি ভোগান্তি হচ্ছে, তারপরে ভোগান্তি কিন্তু তারা মেনে নিচ্ছেন। কারণ গ্রামে গিয়ে তারা আসলেই যে স্বজনদের মুখ দেখে তাদের এই ভোগান্তির কথা তারা ভুলে যাবেন। অনেকে এসেছেন, শিশুদের নিয়ে এসেছেন, শিশুদের সাথে কথা বলেছি, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে বাড়ি গিয়ে আসলে নানা নানির সাথে ঈদ করা বা দাদা দাদির সাথে একসাথে ঈদ করা, এটার মজাই আলাদা। এই কারণে তারা যাচ্ছেন, যেহেতু তারা শহরে থাকছে, শহরের থেকে অর্থ পড়াশোনা করছে, বাবা মায়ের সাথে দাদা দাদির আদর, নানা নানির আদর, তারা সেই ব্যাপারগুলো মিস করছে। ঈদের এই ছুটিতে গ্রামে গিয়ে তারা আসলেই গ্রামের তাদের যে কাজিন রয়েছে, গ্রামে তাদের যে আত্মীয় রয়েছে, স্বজন রয়েছে, তাদের সবার সাথে মিলেমিশে তারা ঈদ করবেন, এই ঈদের আনন্দ তারা ভাগাভাগি করে নেবেন, সেই ব্যাপারগুলো বলছিলেন। কিন্তু এর আগে যেমনটি দেখেছিলাম সকালের দিকে সেই সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল
সকাল 7টায় ছেড়ে গিয়েছে। মহানগর প্রভাতী যে সময় ছাড়ার কথা ছিল সেই সময় ছেড়ে গিয়েছে, কিন্তু এখনকার সময়ে শিডিউল একটু বিপর্যয়ে বলা যায়, কারণ রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে প্রায় 1 ঘন্টা দেরি করে রংপুর এক্সপ্রেস ছেড়েছে। এই কারণে ওই ট্রেনে করে যে যাত্রীরা যাচ্ছিলেন তাদের একটু কষ্টই হচ্ছিল। এখন অগ্নিবীণা এক্সপ্রেস 9:45-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও কিন্তু 15 মিনিট পরে ছাড়ার কারণেই তাদের কষ্ট হচ্ছে। এছাড়া আরো কিছু ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, অনলাইনে যারা টিকিট কিনেছিলেন তারাও কিন্তু আসলে সমস্যায় পড়েছেন। সুন্দরবন এক্সপ্রেস খুলনা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ভোর 6:20 কিন্তু আসলেই তারা যারা টিকিট কেটেছিলেন অনলাইনে তারা প্ল্যাটফর্মে এসে জানতে পেরেছেন যে আসলেই ট্রেনের এই টিকিট তারা কেনার পরেও কিন্তু ট্রেনটি ঠিক মতো ছেড়ে যাবে না, বা আজকে সাপ্তাহিক বন্ধ বলা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো শফিক, এই ছিল ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ খবর। যাচ্ছি আপনার কাছে শফিক। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মোর্শেদ। ঈদের ছুটি কাটাতে চট্টগ্রাম থেকেও ট্রেনে করে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। সকাল থেকেই যাত্রীরা রেলওয়ে স্টেশনে জড়ো হন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত 12 তারিখ যারা টিকিট নিয়েছেন তারাই আজ মূলত সকাল 7টায় সুবর্ণ এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সুবর্ণ এক্সপ্রেসের পর সকাল 7:20-এ ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় বিজয় এক্সপ্রেস। এছাড়া নিয়মিত চলাচল করা চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, কর্ণফুলী এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন নির্দিষ্ট সময়েই ছেড়ে যায়। তবে ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু করবে 23 তারিখ থেকে। যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে রেল স্টেশন ও এর আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। বাইরে যাচ্ছি ঈদের ছুটি কাটাতে, অনেকদিন পর ছুটি পাইছি। আমরা মা বাবা লাগে ঈদ কাটাবো আর কি, তো অনেকদিন পরে যাচ্ছি আর কি, ভালো লাগতেছে। অনেকদিন পরে এই শহর থেকে যাচ্ছি, মা বাবা ভাই বোনের সাথে সবার সাথে ঈদ করবো এবং অগ্রিম টিকিটও পাইছি, অনেক ভালো লাগতেছে। ধর্মঘট যাত্রীদের জন্য প্রতিটি আন্তনগর ট্রেনে 2 থেকে 3টি করে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য চট্টগ্রাম স্টেশনে 56টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে সেখানে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, আর্ম ব্যাটালিয়ন, র্যাব, ডিবি, গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। পাশাপাশি আমাদের রেলওয়ে কর্মকর্তা পর্যায়ের বেশ কয়েকটি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। এদিকে ঈদে বাড়ি ফিরতে বাস টার্মিনালেও ভিড় জমিয়েছেন অনেকে। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। শফিক, আপনি জানেন বাস যোগে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। যাত্রা সকাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বাস কাউন্টার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে তেমন কোনো তাদের প্রতিটি বাসই কিন্তু নির্ধারিত সময়ে এখান থেকে ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী সাধারণ যারা আছেন, যাত্রী ঈদ যাত্রা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই টাঙ্গাইল মহাসড়কে এবং গাজীপুর চান্দোরা এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হওয়ার কারণে ব্যাপক যে উচ্ছ্বাস আমরা ট্রেনের যাত্রীদের মধ্যে দেখেছি, এমন উচ্ছ্বাস কিন্তু আমরা বাসের যাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি না। কারণ তারা একটা আশঙ্কা করছেন যে তারা ধরেই নিয়েছেন যে গতকালকেও তারা জেনেছেন যে যারা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে রওনা করেছেন তাদের সময় 10 ঘন্টার অধিক লেগেছে। তারা ধারণা করছেন যে তাদেরও হয়তো 13-14 ঘন্টা লেগে যেতে পারে। তো এই ধরনের একটা আশঙ্কা তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি। তবে তারপরেও ঈদ উপলক্ষে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি যে বিভিন্ন সময়ে টিকিট কেনার ক্ষেত্রে গত বছর যে ভোগান্তি ছিল, এই ধরনের ভোগান্তি কিন্তু তারা এবার কম পেয়েছেন। এই ধরনের একটি স্বস্তি তাদের মধ্যে আছে। তবে আপনাকে বলে রাখি যে কল্যাণপুরে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কাউন্টারের সামনে কিন্তু ব্যাপক একটি ভিড় পরিলক্ষিত হয়েছে এবং প্রতিটি বাস এখানে রয়েছে। এবং আমরা কিছু কিছু ছোট বাস দেখতে পাচ্ছি যে ঢাকার মধ্যে 7টার পর থেকে সাধারণত বড় গাড়ি ঢুকতে পারে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাসে করে যাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। টেকনিক্যাল এবং গাবতলীর পরে যে বড় বাসগুলি রয়েছে প্রত্যেকটি বাসের সেই বাসে করে তারা মূলত মূল গন্তব্যে যাবে। তবে আমরা একটি বিষয় বাসের ক্ষেত্রে বরাবরই বলে রাখছি যে যাত্রীদের সাথে অন্যান্য বছর আমরা কথা বলেছি যে প্রতি বছর কিন্তু যানজটের মাত্রাটা শুরু হয়েছিল ঈদ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরে, কিন্তু আমরা এবার যেটা দেখতে পাচ্ছি যে ঈদ যাত্রা বুধবার সকাল থেকে শুরু হলেও কিন্তু এর আগের 2 দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল মহাসড়কে 4 লেনের কাজ করার জন্য যে ধরনের ভোগান্তি এবং যানজট সৃষ্টি হয়েছে 25 কিলোমিটার এলাকা জুড়ে। এবং আজকেও আমরা সকাল থেকে দেখেছি যে গাজীপুরের টঙ্গী থেকে চান্দোরা পর্যন্ত এক ধরনের আমরা দেখেছি যে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। এই কারণে কিন্তু বাড়তি
একটা আশঙ্কা যাত্রীদের মধ্যে আছে যে তারা ঠিক মতো গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা। তারপরে তারা আশা প্রকাশ করছেন যে হয়তো তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে না বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল কল্যাণপুর থেকে বাসে ফেরা ঘরমুখ মানুষের সবশেষ খবর। শফিক। রাজধানীর কল্যাণপুর থেকে ঈদে বাসে করে যারা বাড়িতে ফিরছেন ঈদ উপলক্ষে তাদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। ঢাকা খুলনা জাতীয় মহাসড়কের যশোর বকচর অংশ নিয়ে মহা বিপাকে রয়েছেন স্থানীয় বাসিন্দা, দূর ও স্বল্প পাল্লার যানবাহনের চালক ও যাত্রীরা। প্রতি বছর সংস্কার করা হলেও সংস্কারের 1 মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায় সড়কের চেহারা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানির ঘটনাও ঘটছে মাঝে মাঝে। সড়ক ও জনপথ বিভাগ বলছে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের পালবাড়ি, দরাটানা, মনিহার, মুরলী, ঢাকা খুলনা জাতীয় মহাসড়কের 6 কিলোমিটারের সংস্কার করা হয়েছে 11 মাস আগে। তবে কেবল মনিহার মুরলীর মধ্যবর্তী বকচর অংশে প্রতি বছরই চলে সংস্কার কাজ, কিন্তু এই অর্থ ব্যয় কোনো কাজেই আসছে না। সংস্কারের 1 মাসের মধ্যে পূর্বের চেহারায় ফিরছে রাস্তাটি। সরেজমিনে দেখা যায় রাস্তার মাঝখান থেকে দুপাশ দেবে গিয়ে পিচ উঁচু ডিবিতে পরিণত হয়েছে। সে সাথে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোনো মতে ইট দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। এই 10 বছর ধরে প্রত্যেক বছরই আপনার মেরামত হয়, 2 মাস 1 মাস গেলেই আবার সেটারে আবার সে যা তাই হয়ে যায়। রাস্তার মেরামত ঠিক মতন করতে পারতেছে না, যার কারণে রাস্তার এই অবস্থা হচ্ছে। দুর্ঘটনা ঘটেই যাচ্ছে একের পরে। আমাদের মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবারও এই বকচর হুসতলার মধ্যে বড় ধরনের প্রাণহানি ঘটনা ঘটতে পারে। বারবার এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু এর কোনো কাজ হচ্ছে না। রাস্তা ব্যবহারকারীরা বলছেন বছরের বেশিরভাগ সময় রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় যানবাহনের ক্ষতির পাশাপাশি ভোগান্তিও বেড়েছে। গাড়ি পাল্টি খেয়ে যায়, একটা বাইক চলতে গেলে সে পাল্টি খেয়ে যায়। প্রতিদিন তো ভ্যান উল্টে যাচ্ছে, লোকজন পড়ে অনেকে অ্যাক্সিডেন্ট করে মারাও যাচ্ছে। গাড়ি যদি ভেঙে ছুটে যায়, ওই যে পাতিপুতি সব ভেঙে যায়, মালিকের ডেমার আছে, আমাদের সময় মেনটেন্যান্স করতে পারি না, অনেক সময় ঝাঁকি লাগে, বসে থাকতে পারি না আমরা বাসে। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন সড়কের ওই স্থানটি কেন বারবার নষ্ট হচ্ছে তা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজাইন ডিভিশন ল্যাবরেটরিকে একটা পত্র দিয়েছে যে তারা এটা ডিটারমাইন করবে, নির্ণয় করবে যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পরে স্থায়ীভাবে এটা কিভাবে কেন যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে ক্ষতিগ্রস্ত প্রায় 1 কিলোমিটার এই সড়কটির সবশেষ সংস্কার কাজে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে গাজীপুর এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ। শফিক, দেশে এই যে যাতায়াতের যে বিশেষ করে উত্তরবঙ্গে যাতায়াতের যে প্রবেশদ্বার বা এখানে বের হওয়ার যে মূল যে জায়গাটি সেটাই কিন্তু চন্দ্রা মোড়, এবং আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে এই চন্দ্রা মোড়কে কেন্দ্র করেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। এবং এবারও আজকে সকালে যখন আমরা এসেছি সেই 7টারও আগে থেকে আমরা দেখেছি যে 6টা সাড়ে 6টার পর থেকেই কিন্তু এই চন্দ্রা মোড়কে ঘিরে যে বেশ বলতে গেলে 1 কিলোমিটার চেয়েও বেশি যানজট আমরা দেখেছি সকালে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই যানজটের পরিমাণ বা এই যানজট কিছুটা কমে এসেছে, গাড়ির চাপও কিছুটা কমে এসেছে। আর যেহেতু একটা বিষয় শফিক যে আজকে কিন্তু সে আগাম টিকিটের প্রথম যাত্রা হলেও আমরা দেখেছি যেদিন টিকিট বিক্রি হয় সেদিনকেও এই দিনের টিকিটের চাহিদা কিন্তু অনেক কম ছিল, কারণ যেহেতু আরো আজকে এবং আগামীকাল আরো 2 দিন অফিস, তারপরে আমরা মূলত দেখেছি বৃহস্পতি, শুক্রবার এবং শনিবারের দিকে টিকিটের চাহিদা বেশি ছিল। স্বাভাবিকভাবে বোঝা যায় ওই দিনগুলোতে বেশি ভিড় হবে তুলনামূলক। তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে সকালে গাড়ির চাপ দেখেছি, কিন্তু হঠাৎ করে আমরা দেখছি যে এখানে যারা এই চন্দ্রা মোড়ে যারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে, বিশেষ করে ট্রাফিক বিভাগ বা ঈদকে সামনে রেখে কমিউনিটি পুলিশ বা অন্যান্য যারা এই হাইওয়ে পুলিশ সহ যারা এই চন্দ্রা মোড়ের ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছেন, তাদের কিন্তু আমরা দেখছি যে হঠাৎ করেই খুব ব্যতিব্যস্ত হয়ে তারা কিন্তু আসলে এই যানজট বা যে একদম বলতে গেলে লক হয়েছিল এই মোড়টি, সেটিকে তারা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যতদূর জেনেছি যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি আসবেন এই চন্দ্রা মোড়
পরিদর্শনে। এবং আরেকটি বিষয় যে চন্দ্রা মোড়কে কিন্তু বিশেষ করে আমি যেমন বলছিলাম যে শেষের 3 দিন বা 4 দিন বা আগামীকাল থেকেই কিন্তু এই বাড়ি ফেরা মানুষের চাপটা বাড়বে এবং সেই দিনগুলোকে সামনে রেখেই কিন্তু এই চন্দ্রা মোড়কে আমরা দেখছি যে একটু যেহেতু এর উত্তর পাশে এবং দক্ষিণ পাশে দুপাশেই কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে এবং পাশাপাশি আমরা জয়দেবপুর, গাজীপুর এবং এদিকে সাভার থেকে আসার যে রাস্তাটা উভয় পাশে কিন্তু 4 লেনের কাজ চলছে। তো সবকিছু মিলিয়ে এই রাস্তায় কিন্তু এমনিতেই এবার একটু বেশি ভোগান্তি পোহাতে হবে এবং সেই ভোগান্তি লাঘবে মূল যে জটটি হয় সেটি কিন্তু এই চন্দ্রা চৌরাস্তা বা চন্দ্রা গোলচক্রকে ঘিরে এবং সেটিকে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে চন্দ্রা গোলচত্বরটি একটু প্রসারিত করে আশেপাশে বেশ কিছু আমরা আজকেই দেখলাম বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে পাশাপাশি ভিতরেও এখানে একটি পুলিশ বক্সের মতো ছিল সেটিকেও সরিয়ে নিয়ে পুরো জায়গাটি পরিষ্কার করা হচ্ছে যাতে আসলে গাড়ি যেগুলো আসা যাওয়া করবে সেইগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। এবং আমরা দেখেছি যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে শেষের দিনগুলোতে ট্রাক আসলে পণ্য পরিবহন আসলে ট্রাকগুলোর উপরে কিন্তু নিয়ন্ত্রণ করা হবে এবং আমরা কিন্তু আজকে দেখছি যে প্রচুর ট্রাক কিন্তু এ পাশ থেকে ঢুকছে যে কারণে আসার পথটাও কিন্তু জ্যাম হয়ে যাচ্ছে এবং সেখানেও যানজটের সৃষ্টি হচ্ছে। তো সবকিছু মিলে আসলে কিছুক্ষণের মধ্যেই আমরা যদি জানতে পেরেছি এখানে মন্ত্রী আসবেন এবং এই সার্বিকভাবে চন্দ্রা মোড়ের যে দেখতেই পাচ্ছেন যে চন্দ্রা মোড়টাকে পুরোপুরি পরিষ্কার রাখতে এবং স্বাভাবিক যান চলাচলের জন্য আরো স্বাভাবিক যান চলাচল আরো স্বাভাবিক করার জন্য যে কাজ চলছে, যে কাজের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া আসলে মূলত সেই প্রক্রিয়াটি দেখতেই মন্ত্রী আসবেন এবং তখন তার কাছে আসলে এই পুরো আমরা দেখেছি শুরুর দিনই সকালবেলা যে ধাক্কাটা দেখেছি যারা ঘরমুখী মানুষের যে ধাক্কা খেতে হয়েছে বিশেষ করে এই চন্দ্রা মোড়ে কিন্তু তাদের বেশ খানিকটা সময় ব্যয় করতে হয়েছে যানজটের কারণে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে পরে মন্ত্রণালয় বা মন্ত্রী কি বলেন বা তাদের পরবর্তী সিদ্ধান্ত কি সেটা হয়তো বা তিনি আসলে আমাদের জানাবেন। তো এই ছিল শফিক এখনকার মতো আমার কাছ থেকে চন্দ্রা মোড় থেকে সবশেষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নামক স্থান থেকে যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সময় সংবাদে আরো থাকছে। সব শ্রেণীর শিশুর প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণের নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার, পদ্ধতিগত মান উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রথমবারের মতো ঈদের বন্ধে চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। জুনের 23, 24 ও 25 তারিখ চট্টগ্রাম কাস্টমস হাউসে স্বাভাবিক কাজ চলবে। একইভাবে ঈদের দুদিন বন্ধ থাকার পর পুনরায় 28 তারিখ থেকে সচল হবে কাস্টমস হাউস। তবে বন্দর এবং কাস্টমস হাউস চালু থাকলেও ব্যাংক সহ অন্যান্য স্টেক হোল্ডাররা এগিয়ে না আসলে এই পদক্ষেপ ব্যর্থ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যে কারণে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বন্দরের কার্যক্রম বন্ধ রাখা যায় না। শুধুমাত্র ঈদের দিন 12 ঘন্টা ছাড়া পুরোটার সময় বন্দরের অপারেশনাল কার্যক্রম চলে। কিন্তু কাস্টম হাউস, ব্যাংক, পরিবহন সহ অন্যান্য স্টেক হোল্ডারদের ঈদের ছুটি থাকায় বন্দরের অপারেশন তেমন কাজে আসে না। আমদানিকারকরা সময় মতো তাদের পণ্য খালাস করতে পারে না। ঈদের সময় বন্দর কতটুকু ইফেক্টিভ হবে সেটি অন্যান্য বিভাগ যারা সরকারি বিভাগ আছে তাদের উপর নির্ভর করবে। আমরা আশা করি যে তারা যাতে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে, তাহলে চট্টগ্রাম বন্দর সার্বক্ষণিকভাবে একটি বন্দরে পরিণত হবে। 23 জুন থেকে শুরু হচ্ছে ঈদের দীর্ঘ বন্ধ। এই অবস্থায় শুক্রবার বন্ধের দিন থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রপ্তানির জন্য যেসব সেবা দেওয়ার কথা আমাদের, সেগুলো আমরা দিতে প্রস্তুত আছি। ঈদের পরেও 28, 29 তারিখ আমরা একইভাবে সেবা দেব। শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পর দিন আমাদের এই কার্যক্রম এখানে বন্ধ থাকবে। আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে বন্দর, কাস্টম ছাড়াও ব্যাংক, C&F এজেন্ট, পরিবহন, গুদাম মালিক সহ অন্তত 15টি সংস্থা সরাসরি জড়িত। ঈদের বন্ধে তারাও যদি সহযোগিতা না করে তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের এই পদক্ষেপ কোনো কাজে আসবে না বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। আমদানিকারকের পণ্যাগারগুলা, গুদামগুলা খোলা রাখতে হবে এবং যাতে তাদের CNFরা ডেলিভারি নিয়ে যেতে পারে। যদি ডেলিভারি পোর্ট থেকে না হয় তাহলে এই খোলা রেখে এটার কোনো সুফল আমরা কেউ পাবো না। আমদানি এবং রপ্তানির সাথে সংশ্লিষ্ট যেসব আপনার ইনস্টিটিউশনগুলো আছে
যেমন আপনার ব্যাংক আছে, সিএনএফ অ্যাসোসিয়েশন আছে, ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন আছে। প্রতিটা সমন্বয়েই যদি খোলা রাখা হয় তাইলে এটাতে একটা ভালো একটা ফল পাবো। দেশের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান খাত চট্টগ্রাম কাস্টম হাউস পণ্যের উপর শুল্ক আদায়ের মাধ্যমে বছরে অন্তত 35,000 কোটি টাকা আয় করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত 3 দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হুমকির মুখে পড়েছে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আতঙ্কে রাতে ঘুম হারা হয়েছে হাওরবাসীর। নদীর পাড়ের বাসিন্দাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু তোলায় বাঁধটি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্বল হয়ে পড়া বাঁধটির বিভিন্ন অংশে লিকেজ দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী। হবিগঞ্জ থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের কামরাপুর, গরুর বাজার, তেতইয়া পয়েন্ট সহ বিভিন্ন স্থানে লিকেজ হয়ে পানি ঢুকতে শুরু করে। এই অবস্থায় মঙ্গলবার রাতভর নদীর পাড়ে শত শত মানুষ বালির বস্তা ফেলে বাঁধ মেরামত করে কোনো রকমে বাঁধটিকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তলদেশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে বাঁধ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানুষ নদীর পাড়ের মধ্যে রাত্রি যাপন করছে বন্যার ভয়ে, কোন সময় ভেঙে যায় এই ভয়ে মানুষ খুব আতঙ্কে আছে। সারা রাত্র জায়গায় কালকে আমরা নদীর বাঁধ রক্ষা করছি, সবাই মিলে আমরা সারা রাত্র কাটাইছে। সোয়া পানি গেছে, তখন জনসাধারণ তারাই বাঁধের মাঝে ছিল এবং তারাই বালু টালু দিয়া এটা রক্ষণাবেক্ষণ করছে। খোয়াই নদীর বাঁধ একেবারে খারাপ অবস্থায় নয় উল্লেখ করে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা জানান, কম ঝুঁকিপূর্ণ এলাকায় বাজেট স্বল্পতার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বাজেট তো আমরা প্রতি বছরই চাই, বাজেট চাই এবং যেভাবে পাই সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হয়। আমরা চাওয়া অনুযায়ী পাওয়া যায় না, বিভিন্ন লিমিটেশনের কারণে এটা পাচ্ছি না। তবে পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী জানান, বাঁধের বিভিন্ন দুর্বল অংশে পানি লিকেজ হয়েছে। বাঁধের টপ সুইচই অবস্থায় আছে এবং সেই কারণে বাঁধের কান্ট্রি সাইডে অনেক জায়গাতেই আমাদের যে সিপেজ দেখা দিয়েছে, ওগুলো আমাদের মনিটরিংয়ে আছে এবং আমরা ওগুলোতে বিশেষ নজর রাখছি এবং ট্রিটমেন্ট করতেছি। ভারতের ত্রিপুরা থেকে সৃষ্ট খোয়াই নদী হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার 51 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, হবিগঞ্জ। সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষের দুঃখ দুর্দশা যেন কাটছেই না। ফসল হারানো দুর্গত মানুষের এখন দিন কাটছে ভিজিএফ কার্ড আর খোলা বাজারে কম মূল্যে চালের আশায়। সরকারি সহযোগিতা মিললেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য বলে অভিযোগ। হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে ইকরামুল কবিরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 2 মাস আগে পাহাড়ি ঢল এবং পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ ভেঙে নষ্ট হয়ে যায় হাওরের প্রায় 85% ফসল। বছরের একমাত্র ফসল হারিয়ে দুর্গতিতে পড়েন হাওরপাড়ের মানুষেরা। এমনিতেই বর্ষা মৌসুমে হাওর অঞ্চলের মানুষ কর্মহীন হয়ে পড়েন, তার উপর ফসল হারিয়ে এবার মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারগুলো। মনে করে এক তো খাইলে আর এক তো খাই না, মনে করে এইভাবে তো চলতেছে, আল্লাহ নিতাছে দিন। বন্যায় সাইরা ইতিম জামা একটা অচল, বাবা 2টা ফুরুতা লইয়া পড়ছি বাজান, কি নম্বর চেয়ারম্যানে কিস্তা জানা। বিপন্ন মানুষের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তাও প্রয়োজনের তুলনায় একেবারে কম। আমরা তো আজই অনেক খুব অসুবিধার মাঝে, আমরা সরকারের কোনো খাটকুট পাইছি না, আমরা কোনো মালামাল পাইছি না। ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ঈদ উদযাপনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। ঈদ উপলক্ষে সরকার আমাদেরকে 1,59,331টা পরিবারের 10 কেজি করে চাল দিয়ে টোটাল 1593 মেট্রিক টন চাল আমাদেরকে দিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভিন্ন বিত্তশালী ব্যক্তির পক্ষ থেকে, কর্পোরেট ফার্মের পক্ষ থেকে, জাকাত ফান্ড থেকে হাওর অঞ্চলের মানুষের জন্য আমরা নতুন কাপড় কেনার যদি ব্যবস্থা করে দিই, তাদের যদি ঈদের সময় অন্তত বিলাসী খাবার না হোক 2 মুঠো ভাত খাওয়ার ব্যবস্থা যদি আমরা করে দিই, তাহলে হাওরের ঈদটা
কিছুটা হলেও আনন্দময় হবে। বর্তমানে জেলার 11 উপজেলার 110টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন 1 টন চাল 15 টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। সুনামগঞ্জের হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার 2 মাস আগে 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণ করেছিল। এর আওতার বাইরেও আরো প্রায় 1.5 লাখ পরিবার মানবেতর জীবনযাপন করছেন। তারা পাননি এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা, এমনটাই অভিযোগ করেছেন হাওরের ক্ষতিগ্রস্ত মানুষেরা। সুনামগঞ্জের তাহিরপুরের বলদা হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, জমে উঠেছে মধ্যবিত্তের ঈদ বাজার। আয় ব্যয়ের সঙ্গতি রাখতে ছুটছেন নির্দিষ্ট মার্কেটগুলোতে, ক্রেতা চাহিদা মাথায় রেখেছেন ব্যবসায়ীরাও। একাডেমিক শিক্ষার প্রথম স্তর প্রাথমিক বিদ্যালয়। শিশুদের জীবনের গতিপথ নির্ধারিত হয় এখান থেকেই। তাই তো সব শ্রেণীর শিশুর প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার। কিন্তু কতটুকু সফলতা পাচ্ছে সরকারের প্রচেষ্টা? শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র, পরিবেশ, পদ্ধতি ও সরকারি বেসরকারি নানা পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় প্রতিযোগিতার দৌড়ে শিশুর মানসিক বিকাশ অনেকটাই ব্যাহত হচ্ছে। রাজধানী সহ দেশের প্রাথমিক শিক্ষার চিত্র নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের 4 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। ছুটির ঘণ্টা শুনে মুক্ত বিহাঙ্গের মতো ছুটে চলার এমন চিত্র কার না মন কাড়ে। অনেকের হয়তো মনে পড়ে যায় শৈশবের সেই সোনালী দিনগুলির গল্প। সময়ের পরিক্রমায় বেড়েছে বিদ্যালয়ের সংখ্যা, কিন্তু বিপন্ন হচ্ছে শিক্ষার পরিবেশ। আধুনিকায়নের এই যুগে ক্রমবর্ধমান নগরায়নের ফলে দ্রুত সংকুচিত হচ্ছে খোলা জায়গা। যেমন মাত্র 4% জমি নিয়ে প্রতিষ্ঠিত রাজধানীর বড় মগবাজার প্রাথমিক বিদ্যালয়। প্রায় 300 শিক্ষার্থীর এই বিদ্যালয়ে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নেই বললেই চলে। একই চিত্র রাজধানী সহ শহরাঞ্চলের অনেক বিদ্যালয়ে। এত বাচ্চার তুলনায় আর রুমগুলো খুব ছোট ছোট, সামনে কোনো জায়গা নেই। একটা স্কুলের বৈশিষ্ট্য হলো একটা খেলার মাঠ, নিদেন পক্ষে তাকে আমি একটুকু বাতাস পর্যন্ত দিতে পারতেছেন না। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরো সংকটাপন্ন। বাসা থেকে স্কুল আর স্কুল থেকে বাসা, মাঝে শুধু পরীক্ষা, কোচিং আর অতিরিক্ত পড়াশোনার চাপ। যেন খাঁচায় বন্দী এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশুদের জীবন। এখানে অনেক জ্যাম থাকে, এগুলো হর্ন বাজায়, যে কারণে আমরা ক্লাস করতে পারি। পেছনে বসলে বোর্ড দেখতে একটু সমস্যা হয়। বাচ্চাদের যে এক্সট্রা এত চাপ, এতগুলো বই, মানে বাচ্চা অনুযায়ী ওদের পড়ার চাপটা বেশি। আবার অনেক বিদ্যালয় আছে যেগুলোর নামে পরিচালিত হয় কোচিং। ছোট ছোট ঘরে গাদাগাদি করে বসিয়ে পড়ানো হয় কোমলমতি শিশুদের। তবুও প্রতিযোগিতার বাজারে সন্তানের ভালো জিপিএর আশায় এসব প্রতিষ্ঠানের দ্বারস্থ হন অভিভাবকরা। ক্লাস 3-তে অ্যাডমিশন টেস্ট দিবে পরীক্ষার জন্য, ক্লাস 2 এর বইটা না শুধু না, তাদের 3 বই, ইভেন 4 এবং 5 এর দেখা যাচ্ছে ম্যাথটা মানে মেইনলি করতে হচ্ছে। ওদের জন্য আসলে টু মাচ টাফ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন বয়সের তুলনায় শিশুর উপর মাত্রাতিরিক্ত পড়াশোনার চাপ আর প্রতিকূল পরিবেশ তাদের মানসিক বিকাশকে ব্যাহত করছে। সমাপনী পরীক্ষা, সেই পরীক্ষার আগে প্রচুর বাচ্চা শিশুরোগ বিশেষজ্ঞের কাছে আসেন, বমি, পেট ব্যথা। একে তো পরীক্ষার ভীতি, তারপরে আবার ভালো রেজাল্ট করার ভীতি, দুয়ে মিলে দিশেহারা বাচ্চারা। ভিতরের চাপটা দৈহিক উপসর্গের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। একটি জাতি গঠনের মূল চালিকা শক্তি হল শিক্ষা ব্যবস্থা, আর এই শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই শিক্ষা কতটা যুগোপযোগী হতে পেরেছে সে প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে। তাই সংশ্লিষ্টরা মনে করেন আধুনিক শিক্ষার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামঞ্জস্যশীল করতে হলে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেবল পরিচিতির অভাবে রোগীর সংখ্যা কম জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। অথচ এই হাসপাতালে নামমাত্র খরচে মিলে নাক কান গলার সর্বোচ্চ মানের চিকিৎসা। এমনকি রক্তনালীর টিউমার, থাইরয়েড বা গলগণ্ড এবং জিহ্বার টিউমারের মতো জটিল অপারেশনও করা হয় সম্পূর্ণ বিনা পয়সায়। কর্তৃপক্ষ বলছে নাক কান গলার চিকিৎসায় দেশের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রস্তুত এই হাসপাতালটি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মনে হয়ে যায় এখান দিয়ে ফাটি গেছে, ফাটি যায় আস্তে আস্তে সহ্যে সরার ফলতন এখানে 2-3টা নারই এসে ঠুরে বাঁধে গেছে। ষাটোর্ধ্ব রিকশা চালক মোতালেব মিয়া নোয়াখালীর মাইজদিতে রিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। হঠাৎ মুখের ভেতর পচন ধরে যা পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। লোকমুখে খবর পান ঢাকার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের। শরীরের মাংস কেটে প্রতিস্থাপন করা হয়েছে তার মুখে। চিকিৎসকরা জানান বেসরকারি হাসপাতালে এ ধরনের অপারেশনে প্রায় 3 লাখ টাকার মতো খরচ হয়। এই ধরনের অপারেশন বাইরে যখন আমি করি তখন টোটাল 2 থেকে 3 লাখ টাকা
মিনিমাম 2 লাখ। দক্ষ নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে তেজগাঁওয়ের শিল্পাঞ্চলে 2013 সালে চালু করা হয় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। 100 শয্যার এই হাসপাতালটির 60টি শয্যায় বিনামূল্যে সেবার আওতায় রাখা হয়েছে। এসব সেবার আওতায় রয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, দুস্থ, গরিব ও প্রতিবন্ধীরা। বড় ধরনের অপারেশনের ক্ষেত্রে মাত্র 1000 টাকা, ছোট ও মাঝারি অপারেশনের ক্ষেত্রে 500 টাকা। আমরা অনেক ডাক্তারের কাছে নিছি, মাইজদি, চন্দ্রগুন, আরো অনেক ডাক্তারও দেখাইছি, কোনো কিছু হয় না। ফেয়ার পরে ঢাকায় আনতে বলছে। কর্তৃপক্ষ বলছেন অডিওলজি চিকিৎসায় সর্বোচ্চ মানের আধুনিক যন্ত্রপাতি রয়েছে এখানে, তবে রোগীরা না জানার কারণে এ ধরনের চিকিৎসা নিতে দেশের বাইরে যান। বাংলাদেশে সাধারণত ইএনটি ইমার্জেন্সিটা সব জায়গায় খুব নেগলেক্টেড, তো সেটা আপনি এখানে পাবেন। ইমার্জেন্সি সার্ভিসটা 24 ঘন্টা আমরা চালু রাখছি। বাইরে যে কোনো জায়গায় যান, সিঙ্গাপুর বা আমেরিকাতে গেলে যেই ধরনের যন্ত্রপাতি থাকা উচিত একটা ইএনটিতে, ঠিক সেই জিনিসগুলো আমাদের এই অপারেশন থিয়েটারের মধ্যে আছে। হাসপাতালটি তেজগাঁওয়ের শিল্পাঞ্চলে হওয়ায় পরিচিতি কিছুটা ঢাকা পড়েছে, ফলে রোগীর সংখ্যাও তুলনামূলক কিছুটা কম এখানে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস। সকাল 7টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে এই আয়োজন শুরু হয়। এতে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যুব ও ক্রীড়ামন্ত্রী শ্রী বীরেন শিকদার সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতরা যোগব্যায়ামের সুফল উল্লেখ করে একে সুস্বাস্থ্য এবং সুন্দর মনের সামগ্রিক পদ্ধতি হিসেবে আখ্যা দেন। ভারতীয় হাই কমিশন আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে ভোর থেকেই রাজধানীবাসী অংশ নিতে শুরু করে। এতে রাজনীতিবিদ, শিল্পী, খেলোয়াড় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে কমন যোগা চর্চা পরিচালনা করেন ভারত থেকে আসা যোগা প্রশিক্ষকরা। এছাড়া 3টি দলগত যোগা পরিচালনা করে যোগ প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ যোগা অ্যাসোসিয়েশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। আজ থেকে শুরু হবে রাঙামাটি চট্টগ্রাম সড়কে হালকা যানবাহন চলাচল। রাঙামাটির পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। প্রাণহানির আশঙ্কায় পাহাড়ে বসবাস না করতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি যাদের সরিয়ে আনা হচ্ছে তাদের রাখা হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে দেয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা। এদিকে আবহাওয়ার উন্নতি হওয়া স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে রাস্তা মেরামতের কাজ। সকালেরটা মানে ছোট পোলাপানের নাস্তা দেয় আর কি, আর দুপুরে সবার জন্য বাদ দেয়, আর ওই বিকেলেও সবার জন্য বাদ দেয়। আমরা সেনাবাহিনীর মাধ্যম থেকে সবকিছু পাইতেছি। আমাদের পানির ব্যবস্থা আছে, আমাদের বাচ্চা কাছে লেখাপড়ার কোনো সমস্যা হবে না, বইটাই পাইতেছি আমরা এখানে। আমরা অলরেডি ফ্ল্যাট সোলিং করেছি, এর উপর আমরা 2টা লেয়ারে এইচবিবি দিব। একটাই শুধু ফ্যাক্টরি কাজ করছে এখানে, ওয়েদার যদি ভালো থাকে আগামীকালকে বুধবার থেকে এখানে গাড়ি চলতে পারবেন। প্রতিনিয়ত ইন্সপায়ার করতেছি চলে আসা, এবং আসছে, অনেকে চলে আসছে। এখন আর বোধহয় এটা বলা যাবে না যে কেউ রিস্ক নিয়ে থাকতেছে, এই রিস্ক এখন আর কেউ নিচ্ছে না, যে এখানে আর কেউ ক্রাইসিস আপাতত নাই। ক্রাইসিস একটাই, বৃষ্টি। জমে উঠেছে খুলনার মধ্যবিত্তের ঈদ বাজার। আয় ব্যয়ের সঙ্গতি রাখতেই মধ্যবিত্তরা ছুটছেন নির্দিষ্ট মার্কেটগুলোতে, কিনছেন নিজেদের পছন্দ মতো পোশাক। দোকানিরাও ক্রেতাদের কথা মাথায় রেখে সাজিয়েছেন নানা ধরনের পোশাক। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ঈদকে সামনে রেখে জমে উঠেছে খুলনার নিক্সন মার্কেট, মশিউর রহমান মার্কেট, বড়বাজার ও সোহরার্দি মার্কেট। মূলত মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের জন্য এসব মার্কেটের খ্যাতি রয়েছে। ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কারণে সাধারণ মানুষ ভিড় করছেন এসব মার্কেটে। ক্রেতারা বলছেন নিজেদের স্বাদ ও সাধ্যের সাথে মিল রেখে ঈদের পোশাক পাওয়া যায় এখানকার দোকানগুলোতে। এছাড়া কম দামে দেশির পাশাপাশি বিদেশি পোশাক পাওয়া যায় এখানে। নিউ মার্কেট শপিং কমপ্লেক্সের যেরকম দাম, এখানে সেম জিনিসই, কিন্তু এখানে রেটটা একটু কম পাওয়া যায়। এই জন্য আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই জন্য আমরা এখানে আসি। এখানে এসে 5টা দোকান ঘুরে একটা দোকান থেকে কিনি। এখানে টাকাও অনেক কম, আর দোকানদাররা অনেক ভালো ব্যবহার করে। বিক্রেতারাও বলছেন মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এবারের ঈদে তারা পণ্য সাজিয়েছেন। তবে বিদ্যুতের আসা যাওয়া বেচাকেনায় কিছুটা ব্যাঘাত ঘটছে। বেচাকেনা পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু অনেক লোডশেডিং এর কারণে
অতিরিক্ত গরমের কারণে কাস্টমার দিনের বেলা একটু কম থাকে। কাস্টমারদের চাহিদা অনুযায়ী সমস্ত প্রকার মাল আমরা এমনকি বিদেশি মালও আছে। অন্য মার্কেটের তুলনায় আমাদের এখানে বিশেষ করে কম প্রফিটে মাল বিক্রি করা হয়, এই জন্য কম ক্রেতা সংখ্যাটা বেশি থাকে। বেচাকেনা নির্বিঘ্ন করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন এসব মার্কেটের সংশ্লিষ্ট কর্মকর্তা। কাস্টমারদের নিরাপত্তার বিষয়টা আমরা ভাবি, প্রতিবার প্রথম রোজার থেকে আমাদের গেটে, আমাদের প্রধান গেটে সেখানে আমাদের প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকে। আমাদের এখানে জনগণ আসে, তারা মাল কেনে, তাদের কোনো নিরাপত্তার অভাব বোধ হয়। খুলনায় মধ্যবিত্তদের জন্য মার্কেট রয়েছে 10টি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। আদালত অবমাননার অভিযোগে কলকাতার হাইকোর্টের বিচারপতি সিএস কার্নানকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ভারতের সুপ্রিম কোর্ট তাকে 6 মাসের জেল দেওয়ার 1.5 মাসেরও বেশি সময় পর কার্নানকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার রাতে তামিলনাড়ু থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে কলকাতার কারাগারে পাঠানোর কথা রয়েছে। গত 9 মে ভারতের প্রধান বিচারপতি সহ 8 বিচারপতিকে 5 বছর করে কারাদণ্ডের নজিরবিহীন রায়ের পরপরই কলকাতার হাইকোর্টের বিতর্কিত বিচারপতি সিএস কার্নানকে 6 মাসের জেল দেন সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্ট তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কার্নানের বিচারিক ক্ষমতা বাতিল করলেও কলকাতার নিজ বাসায় বসেই তিনি বিভিন্ন রায় শোনাতেন। বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় কার্নানের সঙ্গে সুপ্রিম কোর্টের এই দ্বন্দ্ব শুরু হয় বলে জানায় গণমাধ্যম। বেলজিয়ামের ব্রাসেলসে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলাকারীর পরনে বোম বেল্ট ছিল এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে সে নিহত হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসের সেন্ট্রাল স্টেশনে ছোট বিস্ফোরণ ঘটালে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ তাকে গুলি করে। হামলাকারীর বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল বলে জানায় পুলিশ। এই ঘটনার পর স্টেশনটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2016 সালে মার্চে ব্রাসেলসে হামলায় 32 জন নিহত হয়। পরে এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। ফিফা কনফেডারেশনস কাপের খবর। এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাশিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। প্রথম ম্যাচ জেতায় স্বাগতিকরা কিছুটা নির্ভর থাকলেও সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে জয় খুবই প্রয়োজন ইউরো চ্যাম্পিয়নদের। মস্কোর অক্রিতিয়ে অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত 9টায়। একই সময়ে কনফেডারেশনস কাপের আরেক ম্যাচে সোচির অলিম্পিক স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে মেক্সিকো ও নিউজিল্যান্ড। কনফেডারেশনস কাপে রাশিয়া এবং পর্তুগালের মধ্যকার এই লড়াই দল দুটির কাছে দুরকম। প্রথম ম্যাচে জয়বঞ্চিত থাকা সেলেকাওরা এই ম্যাচ হারলে শঙ্কায় পড়বে শীর্ষ 4-এ খেলার, যাতে দর্পচূর্ণ হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। অন্যদিকে 2018 বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত রাশিয়া? স্বাগতিকদের এই মানদণ্ড যাচাইয়ের মঞ্চ এবারের কনফেডারেশনস কাপ। মাঠের লড়াইয়ে পরিসংখ্যানটা হয়তো শুধুই এক কাগজে কলম হিসেব, তবে চাইলে সেখান থেকে অনুপ্রেরণা খুঁজতে পারে রাশানরা। শেষ 5 ম্যাচে প্রত্যেকের 2টি করে জয় থাকলেও নিজেদের মাটিতে পর্তুগিজদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড আছে স্ট্যানিস্লভ শেরচেসভ শিষ্যদের। স্বাগতিকদের আত্মবিশ্বাসের সেই পাল্লাটা আরও বাড়িয়ে দিচ্ছে ফরোয়ার্ড ফেডর স্মলোভের সাম্প্রতিক ফর্ম। স্মলোভ যদি হন রাশিয়ার তুরুপের তাস, তাহলে এই প্রতিযোগিতায় লম্বা রেসের ঘোড়া ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মেক্সিকোর বিপক্ষে অনেকটাই নিষ্প্রভ ছিলেন CR7। স্বাগতিকদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেটাই ফার্নান্দো সান্তোসের কাছে একমাত্র দুশ্চিন্তা নয়। সেই ম্যাচে ডিফেন্ডারদের দুর্বল পারফরমেন্সও চিন্তিত করেছে সেলেকাও বসকে। তারপরও দলটি যেহেতু পর্তুগাল, সেখানে প্রত্যাশা রাখতেই পারেন সমর্থকরা। অন্যতম ফেভারিট হিসেবে এবারে কনফেডারেশনস কাপ শুরু করেছিল মেক্সিকো। তবে পর্তুগালের সঙ্গে ম্যাচ ড্রয়ে তাদের সামনে শঙ্কা ছিটকে পড়ার। সেই আতঙ্ক বাতাসে উড়িয়ে দিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবনায় নেই 99 চ্যাম্পিয়নদের। ম্যাচের আগে প্রতিপক্ষের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড যেই পালে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, তাই অল হোয়াইটসদের বিপক্ষে পূর্ণ শক্তির দলে পাচ্ছেন কার্লোস ওসোরিও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো ঈদ যাত্রা। ট্রেন, বাস টার্মিনালে ঘরমুখী মানুষ। অনলাইনে কেনা টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ। নির্বিঘ্নে চলাচলে নিশ্চিতে বাড়ির নিরাপত্তা। ঢাকা খুলনা মহাসড়কের যশোর বকচর অংশের বেহাল দশা, সংস্কার করলেও মিলছে না প্রতিকার। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ।
আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে ঈদে বন্ধে খোলা থাকছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ব্যাংক সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা না থাকলে সুফল মিলবে না মত ব্যবসায়ীদের। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হুমকির মুখে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধভাবে বালু উত্তোলনী ঝুঁকির কারণ, অভিযোগ আতঙ্কিত এলাকাবাসীর। এবং কাটছে না হাওরের দুর্দশা, বিপন্নদের জন্য সরকারের নেয়া পদক্ষেপ যথেষ্ট নয়, অভিযোগ হাওরবাসীর। ঈদ উপলক্ষে কোনো সহযোগিতা না পাওয়ার ক্ষোভ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।